আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে ডিএমআরসি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল শিক্ষার্থীরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আগামী মাসের 12 তারিখ থেকে তোমাদের সাংবাৎসরিক পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এটা তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে, খেয়াল করবে এবং যে অনুসারে পড়ানো হয় সেই অনুসারে তোমরা বাসায় অনুশীলন করবে। ইনশাআল্লাহ তোমরা যদি ভালোভাবে অনুশীলন করতে পারো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তা আমরা এখন উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় তরঙ্গ এই অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাই। তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করবে এবং সেই অনুসারে অধ্যবসায় চালিয়ে যাবে। এই অধ্যায়টা যখন আমরা আলোচনা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে কোন সকল বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সেই সকল বিষয়গুলো আগে দেখব। আমরা এখানে দেখিয়েছি তোমাদেরকে, এখানে যে তরঙ্গ অধ্যায়টা, এই তরঙ্গ অধ্যায়ের মধ্যে কতগুলো টপিকস আমরা এখানে নিয়ে এসেছি, যে টপিকসগুলো থেকে এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যদি কোনো শিক্ষার্থী এই সকল টপিকস গুলো ভালো করে জেনে নেয় তাহলে তার এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন অ্যানসার করা অনেক সহজ হয়ে যাবে। তো এখানে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে আমরা দেখিয়েছি অগ্রগামী তরঙ্গ, 2 নম্বরে হলো স্থির তরঙ্গ, 3 নম্বরে বিট, 4 নম্বরে তীব্রতা লেভেল, 5 নম্বরে টানা তারের কম্পাঙ্ক। এখন যদি এই সকল টপিকস তুমি ভালো করে অধ্যয়ন করো, আশা করি এই অধ্যায়ে পুরোপুরি তুমি মোটামুটি ধারণা পেয়ে গেলে এবং এই ধারণাকে কাজে লাগিয়ে তুমি পরবর্তীতে তো এই অধ্যায়ে যে সকল সৃজনশীল প্রশ্ন আসবে এবং অধ্যায় সম্পর্কে যদি পুরোপুরি ধারণা থাকে, যে কোনো সৃজনশীল প্রশ্ন তুমি ভালোভাবে অ্যানসার করতে পারবে। এখন আমরা এই অধ্যায়ের কোন সকল সংজ্ঞা রয়েছে আমরা সেই সকল সংজ্ঞা সম্পর্কে আলোচনা করতে চাই। আমরা ইতিমধ্যে তোমাদেরকে ক্লাসে এই সকল সংজ্ঞা পড়িয়েছি, তারপরও বিশেষ গুরুত্বপূর্ণ বিধায় আমার কাছে মনে হয়েছে যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এর বাইরেও আরো সংজ্ঞা আছে, তোমার যতটুকু অ্যাবিলিটি আছে, তুমি যতটুকু পারো যে হ্যাঁ আমি এগুলো পারবো, সব এগুলো তুমি পড়ে নেবা এবং এগুলো পড়ে তারপর ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবা। এবং সেই সাথে এর বাইরেও অনেক সংজ্ঞা আছে এই অধ্যায়ে, সেই সংজ্ঞাগুলো দেখার চেষ্টা করবা। এখানে আমি তোমাদেরকে 11টা সংজ্ঞা দেখিয়েছি। 1 নম্বর হলো বিস্তার, 2 নম্বর হলো বিট, 3 নম্বর হলো তরঙ্গমুখ, 4 নম্বর হলো অনুনাদ, 5 নম্বর হলো কৌণিক কম্পাঙ্ক, 6 নম্বর হলো দশা, 7 নম্বর হলো তরঙ্গের তীব্রতা, 8 নম্বর হলো তীব্রতা লেভেল, 9 নম্বর হলো অগ্রগামী তরঙ্গ, 10 নম্বর হলো ত্রয়ী, 11 নম্বর হলো পরবশ কম্পন। এই সকল সংজ্ঞা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা। যখনই একজন শিক্ষক প্রশ্ন করেন তখন কিন্তু তার চোখ এই সকল সংজ্ঞার উপর পড়বে এবং তুমি যদি এই সংজ্ঞাগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারো, অবশ্যই তুমি এই অধ্যায় থেকে যে সকল সৃজনশীল প্রশ্ন হবে তার মধ্যে যে জ্ঞানমূলক থাকবে সেই জ্ঞানমূলক অ্যানসার করার সম্ভাবনা তোমার অনেক বেশি থাকবে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব অনুধাবন নিয়ে। অনুধাবনমূলক প্রশ্ন আমি এখানে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করেছি। তোমরা যদি এই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো, এগুলো যদি চর্চা করো, তাহলে দেখবা যে তোমাদের কনফিডেন্স আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। আমি এখানে 1 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন লিখেছি, সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়, ব্যাখ্যা করো। এটা ইতিমধ্যে আমরা তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশাআল্লাহ এই সকল অনুধাবন যদি তুমি চর্চা করো দেখবা যে অধ্যায় সম্পর্কে তোমার অনেক ধারণা হয়ে গেছে। 2 নম্বরে আমরা দিয়েছি একসাথে অনেক শূন্য ব্রিজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন। 3 নম্বরে আমরা যে অনুধাবনটা এখানে দেখতে পাচ্ছি সেটা আছে কোন স্থানের শব্দের তীব্রতা 10⁻⁸ ওয়াট মিটার ইনভার্স 2 বলতে কি বুঝো। 4 নম্বরে আমরা দেখিয়েছি প্রতি সেকেন্ডে বিট 6 বলতে কি বুঝো, অর্থাৎ প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়, এটা বলতে তুমি কি বুঝো, এই প্রশ্নের উত্তরটুকু তোমাকে লিখতে হবে। 5 নম্বর আছে শব্দের তীব্রতা লেভেল 45 ডেসিবেল বলতে কি বুঝো। এরপরে 6 নম্বরে আমরা দিয়েছি ত্রয়ের মধ্যে কোনো অষ্টক নেই, ব্যাখ্যা করো। তুমি যদি এই সকল অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ো তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমার বিশদভাবে জ্ঞানের ভান্ডার বেড়ে যাবে এবং তুমি দেখা গেল কি যে এই অধ্যায় থেকে যে অনুধাবনমূলক প্রশ্ন আসবে সেটার অ্যানসার তুমি করতে পারবে। এর বাইরেও আরো 2-4টা অনুধাবন আছে,
তুমি ওগুলো চেষ্টা করবা, কারণ তুমি যদি এগুলো পারো ওগুলো চেষ্টা করলে তাহলে তোমার জ্ঞানের পরিধি আরো বাড়লো এবং তোমার অ্যান্সার করার সক্ষমতা আরো বেড়ে যাবে। এজন্য তুমি অনুধাবনগুলো ভালো করে লক্ষ্য করবা এবং এগুলো যদি লিখতে পারো, এখানে তুমি সঠিক উত্তর লিখতে পারো, তাহলে প্রত্যেকটা অনুধাবনের জন্য 2 নাম্বার করে বরাদ্দ আছে, এই নাম্বার তুমি পেয়ে যাবে। এরপরে আমি তোমাদের সামনে এখন এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রাবলী আছে এই সূত্রাবলী সম্পর্কে আলোচনা করতে চাই। এই সূত্রাবলী খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রাবলীর উপর ভিত্তি করে যদি তুমি পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যদি কোনো শিক্ষার্থী যদি সে সঠিকভাবে পদার্থবিজ্ঞানের ওই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে জানে, তাহলে তার সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ প্রশ্নের অ্যান্সার করাটা অনেক সহজ হয়ে যায়। এজন্য আমাদেরকে সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তা আমরা এখানে একটা তোমাদেরকে সমীকরণ দেখাইছি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা হলো y a sin omega t plus minus twice pi by lambda into x। এখানে তোমাদের ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এটার ভিতরে তোমার ফ্রিকোয়েন্সি রয়েছে, তোমাকে এটা জানতে হবে। এ হলো বিস্তার, এটা তোমাকে জানতে হবে। ল্যামডা হলো তরঙ্গদৈর্ঘ্য, এই সম্পর্কে তোমাকে জানতে হবে। আবার এই সমীকরণটাকে যদি আমরা একটু সরলীকরণ করি, তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, y হবে a sin twice pi by lambda into bt plus minus x। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার কি সমীকরণ দেওয়া আছে তার উপর ভিত্তি করে এই সমীকরণটা আমরা দেখব এবং সেই অনুসারে কার্যক্রম পরিচালনা করব। 2 নম্বরে এই সমীকরণটা তোমরা ইতিমধ্যে 19ও দেখেছো এটা, এবং এই সমীকরণটা আমাদের একাদশ শ্রেণীতেও রয়েছে। তরঙ্গের বা শব্দের বেগ v f lambda, এখানে v হলো বেগ আর f হলো কম্পাঙ্ক, lambda হলো তরঙ্গদৈর্ঘ্য। এরপরে আমরা 3 নম্বরে যে সূত্রটা এখানে উপস্থাপন করেছি সেই সূত্রটা হলো শব্দের তীব্রতা। শব্দের তীব্রতাকে I দ্বারা প্রকাশ করা হয়। I হলো p বাই 4 পাই r স্কয়ার। এখানে p হলো ক্ষমতা আর r হলো দূরত্ব। এই সমীকরণটাকে আবার যদি আমরা সরলীকরণ করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই I p বাই 4 পাই r স্কয়ার, আবার সমান সমান লেখা যায় 2 পাই স্কয়ার f স্কয়ার a স্কয়ার রো v। এখানে f হলো কম্পাঙ্ক, a হলো বিস্তার, রো হলো মাধ্যমের ঘনত্ব আর v হলো মাধ্যমের বেগ। এটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ, এটা তোমাকে ভালোভাবে জানতে হবে। 4 নম্বরে যে সূত্রটা আমরা এখানে উপস্থাপন করেছি সেই সূত্রটা হলো তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা হলো 10 log I বাই I নট। এখানে I হলো তীব্রতা আর I নট হলো প্রমাণ তীব্রতা। এই প্রমাণ তীব্রতার মানটা তোমার জেনে রাখতে হবে। এই প্রমাণ তীব্রতার মান হলো 10 ইনভার্স 12 ওয়াট মিটার ইনভার্স 2। এরপরে 5 নম্বরে আমরা যে সূত্রটা এখানে উপস্থাপন করেছি সেটা হলো বিট সংখ্যা। বিট সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান f1 ইনইকুয়ালিটি f2। এখানে f1 বড় হতে পারে, সেই ক্ষেত্রে আমরা লিখব f1 f2। যদি f2 বড় হয় সেই ক্ষেত্রে আমরা লিখব f2 f1। 6 নম্বরে আমরা যে সূত্রটা উপস্থাপন করেছি সেটা হলো অজানা কম্পাঙ্ক নির্ণয় করব কিভাবে, তখন আমরা লিখব f2 f1 n। এখানে n হলো বিট সংখ্যা, f1 হলো জানা সুরশলাকার কম্পাঙ্ক আর f2 হলো অজানা সুরশলাকার কম্পাঙ্ক। পরবর্তীতে আমরা যে সূত্রটা এখানে উপস্থাপন করছি সেটা হলো টানা তারের মূল সুরের কম্পাঙ্ক f 1/2l √t /μ। এখানে t হলো তারের টান, μ হলো একক দৈর্ঘ্যের ভর। এই μ সমান আমরা লিখতে পারি m/l। এবার আমরা এখানে আবার এটাকে লিখতে, এখানে l হলো দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য, f হলো কম্পাঙ্ক। এখন আমরা এই সূত্রটাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারি। যখন আমার l কনস্ট্যান্ট থাকবে, μ কনস্ট্যান্ট থাকবে, তখন আমি এইভাবে উপস্থাপন করতে পারবো f1/f2 √t1/t2। যখন আমার t কনস্ট্যান্ট থাকবে, যখন আমার l কনস্ট্যান্ট থাকবে, তখন আমি এইভাবে উপস্থাপন করতে পারি f1/f2 √μ2/μ1। যখন আমার t এবং μ উভয় কনস্ট্যান্ট থাকবে, তখন আমি এইভাবে উপস্থাপন করতে পারি f1/f2 L2/L1। এখন আমি তোমাদের সামনে কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমি একটা নমুনা প্রশ্ন এখানে উপস্থাপন করেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে লেখা আছে এই নমুনা প্রশ্নে যে একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের তিনটি তার A, B ও C এ যথাক্রমে 200, 225 ও 250 নিউটন বল ঝুলিয়ে টান করা হলো। এই তারটিকে শব্দায়িত করায় 100 হার্টজ কম্পাঙ্কে শব্দ উৎপন্ন হলো। দুটি করে তার একসাথে শব্দায়িত করলে বিট উৎপন্ন হয় কিনা পরীক্ষা করা হলো। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে একটি সনোমিটার ব্যবহার করা হয়েছে, যে সনোমিটার একই সদৃশ এবং সমদৈর্ঘ্যের, মানে একই রকম দেখতে এবং একই দৈর্ঘ্যের তিনটি তার A, B এবং C। একটি A তারটাকে 200 নিউটন বল দ্বারা, B তারটাকে 225 নিউটন বল দ্বারা, C তারটাকে 250 নিউটন বল দ্বারা ঝুলিয়ে টান করা হলো। এখন এই তারটাকে যখন শব্দায়িত করা হয়, কম্পিত করা হয়, তখন সে 100 হার্টজ কম্পাঙ্কে শব্দ উৎপন্ন হলো।
দুটি করে তার একসাথে শব্দায়িত করলে বিট উৎপন্ন হয় কিনা পরীক্ষা করা হলো। অর্থাৎ আমি যখন এ আর বি যখন একসাথে কম্পিত করব এখানে বিট সৃষ্টি হয়েছে কিনা, বি এবং সি একসাথে কম্পিত করলে বিট সৃষ্টি হয়েছে কিনা, আবার এ এবং সি একসাথে কম্পিত করলে বিট সৃষ্টি হয়েছে কিনা এটা পরীক্ষা করা হয়েছে। এখন বলছে উদ্দীপকের দ্বিতীয় তারটির কম্পাঙ্ক নির্ণয় করো। এটা আমাদের কাছে প্রশ্ন রাখা আছে যে এখানে আমাদের এ তারের কম্পাঙ্ক দেওয়া আছে, এ তারের টানা বল দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে বি তারের কম্পাঙ্ক নির্ণয় করার জন্য। আমাদের কিন্তু বি তারের জন্য টানা বল দেওয়া আছে। তাহলে এখন এটা হলো আমাদের যে প্রথম প্রশ্ন যে উদ্দীপকের দ্বিতীয় তারটির কম্পাঙ্ক। এখন আমাকে কি করতে হবে যে বি তারের কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে যে বিট উৎপন্নের পরীক্ষার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ পূর্বক আলোচনা করো। আমি আগেও বলেছি যদি তরঙ্গ অধ্যায়ের সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকে এবং উদ্দীপকের মধ্যে কি কি উপাত্ত দেওয়া আছে যদি আমি এটা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি সূত্রটা আমার চোখের সামনে চলে আসবে। তাহলে আমি কিন্তু সেই প্রশ্ন অতি সহজে আমি উত্তর করতে পারবো এবং 7 নম্বর পাওয়া আমার জন্য কোনো কঠিনই ব্যাপার নয়। তখন আমি এই ঘ এবং ঘয়ের জন্য যে 7 নম্বর বরাদ্দ আছে এই নম্বর আমি পাওয়ার উপযুক্ত হয়ে যাব। এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে বলছে যে দ্বিতীয় তারটির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে এখন আমাকে এ তারের কম্পাঙ্ক দেওয়া আছে, এ তারের টানা বল দেওয়া আছে, আবার বি তারের টানা বল দেওয়া আছে। কারণ আমাকে বি তারের কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। আমি ইতিমধ্যে তোমাদেরকে একটি সূত্র দেখিয়েছি যে এরকম একটা সূত্র ছিল, তোমরা একটু লক্ষ্য করো। এটা হলো গ নাম্বার, FB ডিভাইডেড বাই FA ইজ ইকুয়াল টু হলো রুট ওভার এটা হলো TB ডিভাইডেড বাই TA। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু সব উপাত্ত আছে। আমার এই যে তার বি তারের টানা বলের মান দেওয়া আছে, এ তারের টানা বলের মান দেওয়া আছে, এ তারের কম্পাঙ্ক দেওয়া আছে, আর বি তারের কম্পাঙ্ক বের করতে হবে। এই সূত্র ব্যবহার করে অতি সহজে আমি গ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাই এবং এই প্রশ্ন যদি আমি করতে পারি তাহলে আমি 3 নম্বরের জন্য উপযুক্ত হয়ে গেলাম। তাহলে এটা আমার জন্য সহজ। এরপর তাহলে আমরা ইতিমধ্যে 3 নম্বর গ নম্বর কিভাবে অ্যানসার করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। যেহেতু এই অধ্যায়ের সূত্র সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে, সঠিক ধারণা থাকলে কোনো শিক্ষার্থীরই এই প্রশ্নের অ্যানসার করা কঠিন কিছু হবে না। এর পরবর্তীতে যে প্রশ্নটা আছে আমরা দেখতে পেয়েছি এক্ষেত্রে যে বিট উৎপন্নের পরীক্ষার ফলাফল গাণিতিক বিশ্লেষণ পূর্বক আলোচনা করো। তাহলে এখন আমি যখন যে বিট উৎপন্ন হয়েছে কিনা তখন আমাকে কম্পাঙ্ক দরকার, কিন্তু আমার তার দেওয়া আছে 3টা A B C 3টা তার। তাহলে আমাকে 3টা তারের কম্পাঙ্ক জানতে হবে। আমি গ নম্বর A এর কম্পাঙ্ক আমার উদ্দীপকে দেওয়া আছে, B এর কম্পাঙ্ক আমি গ এর থেকে বের করলাম। তাহলে এখন আমাকে C এর কম্পাঙ্ক বের করতে হবে। C এর কম্পাঙ্ক বের করে তাহলে আমাকে আবার A থেকে A এবং C এর কম্পাঙ্কের পার্থক্য বের করতে হবে, A এবং B এর কম্পাঙ্কের পার্থক্য বের করতে হবে, A এবং C এর কম্পাঙ্কের পার্থক্য বের করতে হবে, B এবং C এর কম্পাঙ্কের পার্থক্য বের করতে হবে। এই কম্পাঙ্কের পার্থক্য বের করলে তাহলে আমি বুঝতে পারবো যে বিট উৎপন্ন হবে কি হবে না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমার A এর কম্পাঙ্ক দেওয়া আছে আমি লিখতে পারি এখানে FC ডিভাইডেড বাই FA ইজ ইকুয়াল টু হলো রুট ওভার এখানে হবে TC আর এখানে হবে TA। এখানে আমি C এর কম্পাঙ্ক নির্ণয় করে নেব। এখন আমি A এর কম্পাঙ্ক জানি, B এর কম্পাঙ্ক জানি, C এর কম্পাঙ্ক জানি। এখন আমি A এবং B এর পার্থক্য দেখব, A এবং C এর পার্থক্য দেখব, B এবং C এর পার্থক্য দেখব। যে সকল ক্ষেত্রে পার্থক্য 10 এর কম হবে সে সকল ক্ষেত্রে বিট উৎপন্ন হবে, কিন্তু যে সকল ক্ষেত্রে পার্থক্য 10 এর বেশি হবে সে সকল ক্ষেত্রে বিট উৎপন্ন হবে না। যদি আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমার উত্তর আমি ফলাফল পেয়ে যাব যে কোন ক্ষেত্রে কোন দুটো তারের মধ্যে বিট সৃষ্টি হয়েছে আর কোন দুটি তারের মধ্যে বিট সৃষ্টি হয়নি। আমি আরো একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে লেখা আছে যে বায়ু মাধ্যমে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নে প্রদত্ত হলো। এখানে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y = 10 sin * 250 πt - 1.5x এটা একক দেওয়া আছে মিটারে। এখন এখানে প্রশ্ন করছে যে গ উক্ত তরঙ্গটির তরঙ্গ বেগ নির্ণয় করো। এই যে এখানে একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, এই তরঙ্গ সমীকরণে বা তরঙ্গের যে সমীকরণ তার বেগ কত এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আর খ নম্বরে দেওয়া আছে উদ্দীপকের তরঙ্গটি পরিবেশ বান্ধব কিনা বিশ্লেষণ করতে বলা আছে, যে এই তরঙ্গটি থেকে যে তীব্রতা সৃষ্টি হবে বা তীব্রতা লেভেল সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা পরিবেশ বান্ধব কি বান্ধব নয়। তো এখন আমরা এই সম্পর্কে আলোচনা করতে চাই। আমি আগেও বলেছি যে এই অধ্যায়ে যে সকল সূত্র আছে যদি আমরা ওই সূত্রগুলো ভালোভাবে অবলোকন করি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটি সমীকরণ আছে। সেখানে আমরা দেখেছিলাম যে গ y = a sin ωt minus twice pi by lambda into x। এরকম একটি সমীকরণ আমি প্রথম সমীকরণে আমরা দেখেছিলাম এরকম ভাবে ছিল।
যে y a sin omega t minus twice pi by lambda into x। এই সমীকরণের সাথে যদি আমি এই সমীকরণ কম্পেয়ার করি, আমি দেখতে পাবো a এর জায়গায় এখানে দেওয়া আছে 10, ওমেগার জায়গায় দেওয়া আছে 250 পাই, আর twice pi by lambda এর জায়গায় দেওয়া আছে 1.5। তা আমি যদি এখানে তাহলে এর সাথে এ হলো বিস্তার, তাহলে আমি এখান থেকে বিস্তার পেয়ে যাব। এখানে একক দেওয়া আছে মিটারে, তাহলে বিস্তার হবে 10 মিটার। ঠিক তেমনি ভাবে আমি ওমেগা সমান সমান আমি জানবো যে টুয়াইস পাই এফ, এটা আমি জানবো। ওমেগা সমান সমান আমি লিখতে পারবো 250 পাই। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো টুয়াইস পাই এফ ইজ ইকুয়াল টু 250 পাই। আমি এখান থেকে এফ এর মান নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমার এফ এর মান পেয়ে গেলাম। ঠিক তেমনি আবার আমি কি করতে পারবো, আবার টুয়াইস পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 1.5। এবার আমি এখান থেকে ল্যামডার মান নির্ণয় করতে পারবো। যখন আমি এফ এর মান পেয়ে গেলাম, ল্যামডার মান পেয়ে গেলাম, আমরা আবার জানি v is equal to f lambda। এখন আমি এই সমীকরণ ব্যবহার করে এই তরঙ্গের বেগ নির্ণয় করতে পারবো। যখন তরঙ্গের বেগ নির্ণয় করলাম, আমার প্রশ্ন চেয়েছে যে তরঙ্গটির বেগ নির্ণয় করো, তাহলে আমি 3 নম্বর পাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেলাম। আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করে অতি সহজে আমরা তরঙ্গের বেগ নির্ণয় করতে পারি। এখন আমরা উদ্দীপকের ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। এখানে বলা আছে উদ্দীপকের তরঙ্গটি পরিবেশ বান্ধব কিনা বিশ্লেষণ করো। এখন এটা পরিবেশ বান্ধব কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা তীব্রতা লেভেল দিয়ে বুঝতে হবে। তাই এখন আমাদেরকে আগে তীব্রতা লেভেল বের করতে গেলে আমাকে আগে নির্ণয় করতে হবে তীব্রতা। তা তীব্রতা নির্ণয়ের যে সূত্রটি, সেই সূত্রটি আমরা জানি। সেই সূত্রটা হলো যে আমি এখানে লিখছি I is equal to 2 pi square f square a square rho v। এখানে আমার f হলো কম্পাঙ্ক, যেটা আমি তরঙ্গটি থেকে বের করতে পেরেছি। a হলো বিস্তার, যেটি তরঙ্গটির মধ্যে দেওয়া আছে। আর রো হলো মাধ্যমের ঘনত্ব। আমার উদ্দীপকের শুরুতেই লেখা আছে বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমের ঘনত্ব হলো 1.293, আর এর একক হলো কেজি মিটার ইনভার্স 3। তাহলে আমরা লিখতে পারবো রো ইজ ইকুয়াল টু হলো 1.293 কেজি মিটার ইনভার্স 3। এখন ভি হলো বেগ, মাধ্যমের বেগ, যেটা আমি গ নম্বর প্রশ্নের উত্তর থেকে পেয়ে গেছি যে তরঙ্গটির বেগ কত, এখান থেকে আমি এই তরঙ্গের বেগ পেয়ে গেছি। এখন যদি এই সকল উপাত্ত আমি এই সমীকরণে বসাই, তাহলে আমি তরঙ্গের তীব্রতা নির্ণয় করতে পারবো। তরঙ্গের তীব্রতা নির্ণয় করার পরে আমি নির্ণয় করব তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল নির্ণয়ের সূত্র হলো বিটা ইজ ইকুয়াল টু 10 log I বাই I নট। এখানে I নটটা হলো প্রমাণ তীব্রতা, I নটটা হলো প্রমাণ তীব্রতা, যার মান হলো 10 ইনভার্স 12 ওয়াট মিটার ইনভার্স 2। 10 ইনভার্স 12 ওয়াট মিটার ইনভার্স 2, এটা আমাকে আগে থেকে জানতে হবে। আর এখানে I এর মান আমি উপরের সমীকরণ থেকে পেয়ে গেছি। এখন যদি আমি এই সমীকরণে এই I এর মান এবং I নট এর মান আমি জানি, বসিয়ে দিই, তাহলে আমি এই তীব্রতা লেভেল পেয়ে যাব। বিটাকে তীব্রতা লেভেল বলা হয়। এই তীব্রতা লেভেল যখন আমি পেয়ে যাব, এই তীব্রতা লেভেলের মান যদি বিটার মান 120 এর থেকে যদি বেশি হয়, 120 এর থেকে যদি বেশি হয়, তাহলে আমার এই তরঙ্গটি পরিবেশ বান্ধব নয়। আর যদি 120 এর থেকে কম হয়, তাহলে আমার এই তরঙ্গটি পরিবেশ বান্ধব। এইভাবে আমি এই প্রশ্নের উত্তর করতে পারি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে যে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা যদি এখন ভালোভাবে প্র্যাকটিস করো, এইরকম ধরনের যে সকল সৃজনশীল আছে এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি এই ধরনের যে সৃজনশীল আসুক তুমি করতে পারবে। এখন আমি আরো একটি নমুনা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তোমরা এটা লক্ষ্য করো ভালোভাবে, এবং এই ধরনের সৃজনশীল প্রশ্ন যত বেশি প্র্যাকটিস করবা, তত তুমি ভালো রেজাল্ট করতে পারবা এবং তত বেশি তোমার দক্ষতা অর্জিত হবে। আর যত বেশি দক্ষ হবা, তত সৃজনশীল প্রশ্নের অ্যানসার করা সহজ হয়ে যাবে। তা আমরা এখানে যে সৃজনশীল প্রশ্নটা এখানে উপস্থাপন করেছি, এখানে দেখো কি লেখা আছে। এখানে লেখা আছে নাফিস তাদের টিভিতে টি-20 বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছিল। তখন টিভির শব্দের তীব্রতা ছিল 1 × 10⁻⁶ ওয়াট মিটার ইনভার্স 2। টান টান উত্তেজনার মুহূর্তে কাজের মেয়ে মিতু ব্লেন্ডার মেশিন চালু করলো, যার তীব্রতা লেভেল 85 ডেসিবেল। এবার নাফিস টিভি সাউন্ড বাড়িয়ে দিল, যার তীব্রতা লেভেল 78 ডেসিবেল। তো এখানে বলা হচ্ছে যে নাফিস তাদের বাড়িতে টি-20 বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছিল। তখন সে টিভিতে শব্দ হচ্ছিল, তার সেই শব্দের তীব্রতা ছিল 1 × 10⁻⁶ ওয়াট মিটার ইনভার্স 2। এখন এমন একটা সময়, খেলার খুবই উত্তেজনাকর মুহূর্ত, ওই সময় তাদের বাসার যে কাজের মেয়ে সে ব্লেন্ডার মেশিন চালু করলো। তোমরা জানো যে ব্লেন্ডার মেশিন চালু করলে শব্দ অনেক বেশি উৎপন্ন হয়। তখন দেখা গেল কি যে টিভির শব্দটা তার কাছে ভালো শুনতে পাচ্ছিল না, আর ওই যে ব্লেন্ডার মেশিন তার শব্দের তীব্রতা লেভেল ছিল 85 ডেসিবেল। এবার নাফিস যখন টিভির শব্দ ভালো শুনতে পাচ্ছিল না, তখন সে কি করলো, টিভির ভলিউম বাড়িয়ে দিল। বা যখন বাড়িয়ে দিল, তখন এটার তীব্রতা লেভেল হলো 78 ডেসিবেল। এখন আমাদের কি চেয়েছে, এখন আমরা দেখতে চাই।
বলছে যে নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে নাফিস যখন টিভিতে খেলা দেখছিল তখন তার তীব্রতা লেভেল কত ছিল, আর এখন তো 78 ডেসিবেল সে পরবর্তীতে করলো। তাহলে এটা আগে বের করতে হবে যে তীব্রতা লেভেল আগে কত ছিল আর পরবর্তীতে সে 78 ডেসিবেল করলো। যদি আমি এটা বের করতে পারি তাহলে আমি 78 থেকে এটা বিয়োগ করে দিলে আমি কতটুকু বৃদ্ধি করছে এটা আমি পেয়ে যাব। আর এই যে তীব্রতা লেভেল বের করব সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, আমার জন্য এখানে সহজ সূত্র অ্যাপ্লিকেবল, সেটা হলো গ বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 10 log I বাই I নট। তা আমার এখানে I এর মান দেওয়া আছে, I ইজ ইকুয়াল টু হলো 1 * 10 ইনভার্স 6 ওয়াট মিটার ইনভার্স 2, আর I নট এর মান হলো 10 ইনভার্স 12 ওয়াট মিটার ইনভার্স 2। যদি আমি এখন এই উপাত্ত নিয়ে উপরে এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমি নাফিস যখন টিভিতে খেলা দেখছিল তার তীব্রতা লেভেল কত ছিল আমি বের করতে পারবো। পরবর্তীতে সে এটাকে 78 ডেসিবেল করছে, তাহলে আমি 78 ডেসিবেল থেকে এই তীব্রতা লেভেল বিয়োগ করলে তাহলে কতটুকু সে বৃদ্ধি করছিল এই প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব, এবং আমি আমার গ নম্বর প্রশ্নের যে 3 নম্বর আমার জন্য বরাদ্দ আছে এই 3 নম্বর পাওয়ার জন্য আমি উপযুক্ত হয়ে যাব। এরপরে পরবর্তীতে বলা আছে যে উদ্দীপকে ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে বলছে। অর্থাৎ যখন ব্লেন্ডার মেশিনও চালু আবার টিভিরও তীব্রতা লেভেল বাড়িয়ে দিল তখন 78 ডেসিবেল করলো, আর ওখান থেকে ব্লেন্ডারের তীব্রতা লেভেল 85 ডেসিবেল, এই দুইটা যে সম্মিলিত অবস্থায় যে শব্দ উৎপন্ন হবে এই শব্দটা আমার জন্য স্বস্তিকর হবে না অস্বস্তিকর হবে, অর্থাৎ আমার কাছে কেমন লাগবে কি রূপ আমি আচরণ করব এটাই এখন আমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এই যে তীব্রতা লেভেল দেওয়া আছে ব্লেন্ডারের তীব্রতা লেভেল, এই লেভেল থেকে এই ব্লেন্ডারের তীব্রতা বের করতে হবে। তাহলে আমি কিভাবে ওই তীব্রতা বের করব আমি এখন সেই সম্পর্কে একটু দেখাচ্ছি তোমাদের। এখন আমরা যে ব্লেন্ডারের তীব্রতা বের করব সেই সাথে টিভির তীব্রতা বের করব, বের করার পরে আমরা সম্মিলিত তীব্রতা বের করব, সম্মিলিত তীব্রতা থেকে আমরা তীব্রতা লেভেল নির্ণয় করব। এবার আমরা ওই তীব্রতা লেভেল দিয়ে আমরা কম্পেয়ার করব যেটা স্বস্তিকর ছিল না স্বস্তিকর ছিল না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এভাবে লিখতে পারি ব্লেন্ডারের ক্ষেত্রে এটাকে আমি বিটা 1 দ্বারা প্রকাশ করতে পারি, আর এখানে লিখতে পারি 10 log I1 ডিভাইডেড বাই I নট। এখান থেকে আমি I1 নির্ণয় করব, অর্থাৎ ব্লেন্ডারের তীব্রতা I1, আমি এখান থেকে I1 নির্ণয় করব I1। পরবর্তীকালে টিভির ক্ষেত্রে কি করব, টিভির ক্ষেত্রে একই ভাবে আমি এখান থেকে লিখব যে বিটা 2 ইজ ইকুয়াল টু হলো 10 log, এখানে আমি লিখতে পারবো I2 ডিভাইডেড বাই I নট। আমি এখান থেকে I2 এর মান নির্ণয় করব, I2 সমান সমান আমি নির্ণয় করতে চাই। I2 এর মান বের করার পরে এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো সম্মিলিত তীব্রতাকে আমি লিখতে পারবো I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। এবার আমি এখান থেকে সম্মিলিত তীব্রতা পেয়ে গেলাম, এই সম্মিলিত তীব্রতা দিয়ে আমি সম্মিলিত তীব্রতা লেভেল বের করতে পারি, সেটা হলো বিটা ইজ ইকুয়াল টু 10 log, এখানে হবে I বাই I নট। এবার আমি I এর মান এখান থেকে বের করলাম, I নট এর মান আমি জানি, তাহলে আমি এখান থেকে তীব্রতা লেভেল বিটা পেয়ে যাব। এবার বিটার মান যদি 120 ডেসিবেলের বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ওটা অস্বস্তিকর হবে, আর যদি 120 ডেসিবেলের কম হয় তাহলে এটা স্বস্তিকর হবে। আমি এইভাবে এই প্রশ্নের সমাধান করতে পারি। যদি আমি আবার বলছি যে বিটার মান যদি 120 ডেসিবেলের বেশি হয় তাহলে সেটা হবে অস্বস্তিকর, আর যদি 120 ডেসিবেলের কম হয় তাহলে সেটা হবে স্বস্তিকর। এভাবে আমি এই প্রশ্নের উত্তর করতে পারি এবং এই ক্ষেত্রে আমি 7 নম্বর পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে যে সকল সৃজনশীল প্রশ্ন দেখেছো এই আঙ্গিকে যে সকল সৃজনশীল প্রশ্ন আছে এগুলো তুমি যদি ভালোভাবে পর্যালোচনা করো, ভালোভাবে অধ্যয়ন করো, ভালোভাবে চেষ্টা করো, তোমার দক্ষতা যদি বৃদ্ধি করতে পারো তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসুক সেই প্রশ্নের উত্তর তুমি করতে পারবে। আশা করি সকলে বুঝতে পারছো। বাসায় ভালোভাবে এগুলো অধ্যয়ন করবে এবং পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও। অবশ্যই তোমাকে রেজাল্ট ভালো করতে হবে, মনে রাখতে হবে পড়াশোনার কোনো বিকল্প নেই।